আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব TFFE ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ এই সাবজেক্টের 98তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় যে ম্যাথ এসেছিল সেই ম্যাথের সলিউশনটা দেখব। আমরা গতদিন দেখেছিলাম 96তম ব্যাংকিং ডিপ্লোমার যে ম্যাথ এসেছিল সেই ম্যাথটা দেখেছিলাম, মানে আমরা এখানে এই 96 এর এই ম্যাথটা দেখেছিলাম গতদিন। গতদিন আমরা এই 96 এর ম্যাথটা দেখেছিলাম। তো এই 96 ম্যাথটা আমরা গতদিন দেখেছিলাম। আজকে ঠিক 96, 98তম ব্যাংকিং ডিপ্লোমাটা দেখব। আচ্ছা, তো আমাদের এই ম্যাথটা মোটামুটি কমন থাকে, আসে আর কি। তো এখানে আমাদের ভুলই হয় যে আমাদের বাইং রেট বা সেলিং রেট বা কোনটি দ্বারা আমরা গুণ করব, এটা আমাদের কাছে বারবার ভুল হয়ে যায়। তো আমরা এই অঙ্কটা যদি একটু দেখি, এখানে বলা আছে যে ইউর এক্সপোর্টার আপনার রপ্তানিকারক টু সেল 120 ডে ইউজেন্স বিল অফ ইউরো কত 85,000 টু ইউর ব্যাংক। আপনার এক্সপোর্টার আপনার ব্যাংকে একটি ইউজেন্স বিল বিক্রি করতে চায় 85,000 ইউরোর, আপনার কাছে বিক্রি করতে চাই, সেল করতে চাই। তাহলে কত? 120 দিনের। তাহলে এক্সপোর্টার যদি বিক্রি করতে চায় তাহলে আপনাকে কি করতে হবে? আমরা ব্যাংকার, আমরা কেউ যদি আপনার কাছে যদি প্রাইস বন্ড বিক্রি করতে চায় তাহলে আপনি কি করবেন? প্রাইস বন্ড ক্রয় করবেন, তাই না? বাইরে কাস্টমার যদি বিক্রি করে তাহলে আমরা কি করব? ক্রয় করব। আমরা যদি বিক্রয় করি কাস্টমার ক্রয় করবে। আচ্ছা, জি, তাহলে বিষয়টা হচ্ছে এটা যে এক্সপোর্টার বিক্রি করতে চাই, তাহলে আমরা ক্রয় করব। তাহলে ক্রয় যখন করব, ব্যাংকের ক্ষেত্রে সবসময় যেন আমরা মনে রাখবো, ক্রয় যখন করব সেই ক্ষেত্রে আমরা যত কম প্রাইসে ক্রয় করি, যত কম প্রাইসে ক্রয় করি তত আমাদের জন্য ভালো। আর যখন আমরা কোনো কিছু সেল করব সেই ক্ষেত্রে যত বেশি মূল্যে আমরা বিক্রি করবো তত ব্যাংকের বেশি প্রফিট। যেটা ক্রয় বিক্রয় মূল্যের সাধারণ যে নিয়ম, এই সাধারণ নিয়মটাই কিন্তু আমরা এখানে ভুলে যাই, অসাধারণ হয়ে যায়, যার কারণে আমরা অঙ্কগুলো ভুল হয়ে যায় আর কি। স্বাভাবিক, সেই সময় চাপ থাকে। তো এখানে বলছে ক্যালকুলেট দ্য বাইং এক্সচেঞ্জ রেট। এই যে খেয়াল করুন, এখানে আবার বলেছে বাইং, কিন্তু আপনার বেশ সুন্দর ভাবে এখানে এমন একটা কোটেশন মারে দিছে যেটা দ্বারা আপনার মাথা প্রথমে ঢুকে দিচ্ছে সেলস, মানে মনে করবেন যে বিক্রয় মূল্য দায় নির্ণয় করতে হবে এখানে। মানে এমন একটা প্রথমে ক্লুটা ঢুকে দিয়ে রাখছে যে যেটা আপনাকে মনে করে দিচ্ছে যে না, এটা বিক্রয় মূল্য দায় নির্ণয় করতে হবে, কিন্তু না। কিন্তু আবার এখানে বলেও দিচ্ছে ঠিক বাইং এক্সচেঞ্জ রেট। তাহলে ক্যালকুলেট করতে বলছে বাইং এক্সচেঞ্জ রেট ইউজিং দ্য ফলোইং ইনফরমেশন, নিম্নের তথ্যাবলী থেকে। অলসো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ বিডিটি টু বি পেইড বাই ইউর ব্যাংক। আপনার ব্যাংক দ্বারা কত বিডিটি পেইড হবে সেটা গণনা করতে হবে, সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে নিম্নের তথ্যাবলী কি কি? এখানে তথ্যাবলী আমাদের দেওয়া আছে এক নম্বরে, সরি এ নাম্বারে দেওয়া আছে ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট। আমি আগেই আপনাদের বলেছিলাম যে ব্যাংক এক্সচেঞ্জ রেট যখন আমরা দেখব, ডাইরেক্ট রেট আর ইনডাইরেক্ট রেট, এই দুটি রেট আমাদের সম্বন্ধে স্পষ্ট একটু ধারণা থাকতে হবে। ধারণা থাকলে আমরা সহজে এটা নির্ণয় করতে পারবো, নচেত আমরা একটু বিড়ম্বনার শিকার হবো আর কি। তো এখানে আমাদের রেট দেওয়া আছে, রেট দুইটি কি কি রেট দেওয়া আছে? ইউএসডি 1 সমান সমান ইউরো দেওয়া আছে এত থেকে এত, আবার USD 1 সমান এত থেকে এত দেওয়া আছে, মানে দুইটাই ইউএসডি দেওয়া আছে। তাহলে দুইটা ইউএসডি দেওয়া আছে। এখন এই রেটটা কি আমাদের কাছে আর এই রেটটা কি আমাদের কাছে, এই জিনিসটা আমাদের একটু ধরে বের করতে হবে।
তারপরে বলছে ট্রানজিট পিরিয়ড 15 দিন। তাহলে বিলটা হচ্ছে 120 দিনের, সেই বিলটা এদিক ওদিক আমাদের যাইতে যেতে আমাদের লাগবে আরো 15 দিন ট্রানজিট পিরিয়ড। তাহলে মোট কত পিরিয়ড থাকতেছে? 120 দিন অরিজিনাল পিরিয়ড, সেখান থেকে আরো 15 দিন এদিক ওদিক ধরছি আমরা, মানে আসা যাওয়ার জন্য আমাদের ট্রানজিটে আমাদের থাকবে 15 দিন। তাহলে মোট হচ্ছে 135 দিনের আমাদের এটার ভ্যালুটা নির্ণয় ধরে করতে হবে। প্রফিট মার্জিন 10 পয়সা পার ইউরো, মানে 1 ইউরোর জন্য আমাদের ব্যাংকে প্রফিট করবে 10 পয়সা করে। এটা প্রফিট মার্জিন দেওয়া আছে, বা প্রফিট রেট বা প্রফিটের হার দেওয়া আছে আমাদের পার ইউরো। এখানে বিভিন্নভাবে থাকতে পারে, আপনাকে আরো বিড়ম্বনার ফেলার জন্য এখানে পার 5 ইউরো, এখানে দেওয়া আছে হয়তো 50 পয়সা, এখানে 50 পয়সা দেওয়া আছে পার 5 ইউরো। তখন এইভাবে দেওয়া থাকতে পারে। তখন আমরা 1 ইউরোর জন্য বার করে নেব 50 পয়সা ভাগ 5 সমান সমান কত? 10 পয়সা, 0.10। এই 0.10 করে দেবো, 1 ইউরোর জন্য বের করে নেব, তাহলে আমাদের কাছে সহজ লাগবে। কারণ প্রতি ইউরোর জন্য কত হবে সেটা আমাদের বের করে নিতে হবে আগে। আচ্ছা, যদিও এ চাওয়াত পর্যন্ত দেয়নি, কিন্তু দিতে কতক্ষণ? সবই ঠিক আছে, সবই ঠিক আছে অ্যামাউন্ট। জাস্ট এখানে 10-এর জায়গায় যদি 20 দেয়, আর এখানে যদি আমাদের 2টা দেয়, তাহলে তো আমরা ইয়ে হয়ে যাবো, আমরা তো 2 মিলা বুঝবো না, ডাইরেক্ট 20 দ্বারা গুণ করে আসবো, তাহলে হবে না, আমাদের এভাবে জানতে হবে আগে। আচ্ছা, তারপরে বলা আছে ডি নাম্বার, ইউর ব্যাংক ওভারহেড চার্জ এত। আমাদের ব্যাংকের যে চার্জ থাকবে ওভারহেড চার্জ, ওভারহেড বলতে বোঝায় এটার বাংলা হচ্ছে উপরিব্যয়, উপরিব্যয় খরচ, মোট কথা সাধারণ বাংলা যেটা সেটা খরচ। তা আমাদের ব্যাংকের যে অন্যান্য খরচ রয়েছে, আমাদের ব্যাংকের যে অন্যান্য চার্জ রয়েছে সবগুলো মিলে হচ্ছে কত? এত পার্সেন্ট করে। ইন্টারেস্ট রেট 7% পার অ্যানাম, বার্ষিক পার অ্যানাম প্রতি বছর আমাদের 7% করে ইন্টারেস্ট রেট। তারপরে বলছে অ্যাজিউম 360 ডে ইন এ ইয়ার, ধরুন 360 দিনে 1 বছর। প্লিজ শো ইউর ক্যালকুলেশন, অনুগ্রহ করে আপনার ক্যালকুলেশনটা দেখাবেন। তো এখানে আমাদের এই তথ্যগুলির উপর ভিত্তি করে এ নাম্বার থেকে ইন নাম্বার উপর তথ্যগুলির উপর ভিত্তি করে আমাদের ক্যালকুলেশন করতে হবে বাইং এক্সচেঞ্জ রেট। এই যে বাইং এক্সচেঞ্জ রেট, বাইং এক্সচেঞ্জ রেট নির্ণয় করতে হবে। আর আমাদের ক্যালকুলেট করতে হবে অ্যামাউন্ট অফ বিডিটি টু বি পেইড বাই ইউর ব্যাংক, আমাদের এটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বাইং রেট নির্ণয় করতে হচ্ছে, কত করে আমরা কিনে নেব সেই রেটটা নির্ণয় করতে হচ্ছে। আর আমরা এই 85,000 ইউরো যদি কিনে নেই, তাহলে আমাদের ব্যাংক কত টাকা আমাদের এক্সপোর্টারকে প্রদান করবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আমরা দেখব আমরা এখানে একটা বিষয় খেয়াল রাখবো, যে প্রথমে ক্যালকুলেট আমাদের খরচাগুলো লিখতে হবে। এই যে এখানে যেটা বলছে এটা এটা আবার অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যায় যে এটা কেমন কি। প্লিজ শো ইওর ক্যালকুলেশন, মানে আর কি দেখাবো? এই যে আপনি মূল অ্যান্সারটা হচ্ছে এখানে বাইং এক্সচেঞ্জ রেট। বাইং এক্সচেঞ্জ রেট কোনটা? এটা হচ্ছে আপনার বাইং এক্সচেঞ্জ রেট। আমরা এত কিছু করে এই যে লাল কালিতে যেটা বের করা আছে বাইং এক্সচেঞ্জ রেট, এটা হলো অ্যান্সার। আর অ্যান্সার কোনটা? এই যে এটা আমরা কত টাকা দিচ্ছি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই দুটো হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। এই দুটো অ্যান্সারের জন্য আমাদের এতগুলো আমাদের এখানে ক্যালকুলেশন করতে হচ্ছে, তাই না? এগুলা হচ্ছে খরচা। এই জিনিসগুলোর নাম হচ্ছে কি? খরচা, রাফ। তো এগুলাই হচ্ছে রাফ, আলাদা এর জন্য বিচলিত হওয়ার দরকার নেই। এই অঙ্কগুলো যেটা করতেছে এটা হচ্ছে আমাদের কাছে খরচা। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব ক্যালকুলেট অফ বাইং এক্সচেঞ্জ রেট। বাইং এক্সচেঞ্জ রেট আমরা নির্ণয় করব। এখানে অঙ্কেতে বাইং এক্সচেঞ্জ রেটের কথা বলা আছে। আমি এটা আরেকটা ওপেন করি, আরেকটা ওপেন করি। আচ্ছা, তাহলে আমাদের বাইং এক্সচেঞ্জ রেট, তাহলে বাইং এক্সচেঞ্জ রেট যদি আমরা এটা নির্ণয় করতে যাই, তাহলে খেয়াল করুন আমাদের এখানে এই যে বাইং এক্সচেঞ্জ রেটের কথা বলা আছে, বাইং এক্সচেঞ্জ রেট, এটা সমান আমরা কি জানি? এটা সমান আমরা জানি এরকম যে বাইং এক্সচেঞ্জ রেট সমান বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো, টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। তাহলে আমি, হ্যাঁ
আচ্ছা, আমরা কিন্তু আমি কিন্তু আগেই বলেছি, আমরা যখন কোনো কিছু বাই করে নিব যত কম দামে ক্রয় করা যায়, তাই না, আর যখন সেল করবো যত বেশি দামে করা যায়। তাহলে বাইং এক্সচেঞ্জ রেটটা ঠিক ওই রকম, যে বাইং এক্সচেঞ্জ রেট থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোতে আমরা যেটা আমাদের যে খরচগুলো হবে সেই খরচগুলো আমরা কি করবো বাদ দিয়ে এটা নিব আমরা। কিন্তু যখন কোনো কিছু আমরা বিক্রয় করবো সেক্ষেত্রে যোগ করে বিক্রি করতে হবে কিন্তু, যে সেলিং এক্সচেঞ্জ রেট যখন নির্ণয় করবো এখানে আমাদের সেলিং এক্সচেঞ্জ রেটের সাথে এটা যোগ করে দিতে হবে আমাদের এক্সচেঞ্জ মার্জিন, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। তো আমরা বাইং এক্সচেঞ্জ রেট যখন নির্ণয় করবো আমাদের এটা টোটাল এক্সচেঞ্জ মার্জিনটা বাদ দেবো, অন্যান্য যে খরচগুলো আছে সেই খরচগুলো আমরা বাদ দেবো। আচ্ছা, তাহলে এই বাইং এক্সচেঞ্জ রেট নির্ণয় করার জন্য প্রথমে আমাদের রাফ ক্যালকুলেশন, হিজ দ্য রাফ ক্যালকুলেশন ইজ অ্যাজ ফলোস। রাফ ক্যালকুলেশন, খসড়া ক্যালকুলেশন সময় হচ্ছে নিম্নরূপ। কি কি? 1 নম্বর ক্যালকুলেশন আমরা দেখাবো, 1 নম্বর খসড়া বাইং রেট আমরা নির্ণয় করবো এখানে। তাহলে এখানে বলা আছে হেয়ার ইউএসডি টু ইউরো ইজ ইনডাইরেক্ট রেট। তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে যে হেয়ার ইউএসডি টু ইউরো, এই রেটটা দেওয়া আছে না, এই রেটটা হচ্ছে আমাদের কাছে কি বলা আছে এখানে, হেয়ার ইনডাইরেক্ট রেট দেওয়া আছে। ইনডাইরেক্ট রেট আর ডাইরেক্ট রেটের মধ্যে কথা আমি গত ক্লাসে বলেছি, এবারে একটু বলি। ইনডাইরেক্ট রেটটা হচ্ছে আমাদের, ডাইরেক্ট রেটটা হচ্ছে আমাদের স্বদেশী বিদেশি এক কারেন্সি বিপরীতে, বা বিদেশি এক কারেন্সি সমান সমান যখন স্বদেশী যখন এরকম থাকবে 110 টাকার যখন দেওয়া থাকবে, স্বদেশী আমাদের টাকা না, এটা এই রেটটা হলো আমাদের ডাইরেক্ট রেট। এই রেটটার নাম কি? ডাইরেক্ট রেট। তাহলে আমরা বিদেশি এক কারেন্সি মানে $1, €1, £1 এরকম যখন থাকবে, তাহলে বিদেশি £1 বা $1 বা €1 যখন থাকবে, এটা সমান সমান যখন আমাদের স্বদেশী টাকার পরিমাণ দেওয়া থাকবে, এটার নাম হচ্ছে কি? ডাইরেক্ট রেট। তাহলে ইনডাইরেক্ট রেট কি? আর উল্টা, এই বিদেশির জায়গায় স্বদেশী, স্বদেশীর জায়গায় বিদেশি নিয়ে আসবো। তাহলে আমাদের স্বদেশী এক কারেন্সির ইউনিটে যখন বিদেশি টাকার মোট পরিমাণ দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে ইনডাইরেক্ট রেট। তাহলে স্বদেশী টাকা মানে বাংলাদেশি টাকা যখন আমাদের মোট টাকা পরিমাণ দেওয়া থাকবে সেটা হচ্ছে আমরা ধরবো তখন ডাইরেক্ট রেট, আর স্বদেশী টাকা যখন একে একে দেওয়া থাকবে তখন যেটা ধরবো ইনডাইরেক্ট রেট। আচ্ছা, তাহলে এখন এখানে খেয়াল করুন, আগে এটা দেখি আমরা, এটা দেখি। এখানে খেয়াল করুন, এখানে কোন রেট দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে ইউএসডি কি? বিদেশি $1 সমান সমান আমাদের বিডিটি কি? স্বদেশী। আমাদের মোট টাকার পরিমাণ দেওয়া আছে 109 টাকা এত 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 এত। তাহলে এই রেটটা কি? আমি আবার এখানে একটু লিখে দেই, একটু এটা যদি ধরতে পারেন তাহলে এটা অঙ্ক ক্লিয়ার, আর কিছু নেই তেমন অঙ্কে। আমরা লিখবো এখানে বিদেশি এক কারেন্সি, এক কারেন্সি সমান সমান স্বদেশী ধরুন আমাদের $100 ধরলাম, এটা কারেন্সিটা ডলার যদি ধরি তাহলে ধরুন $120, 120 টাকা। তাহলে এখানে বিদেশি এক কারেন্সিতে যখন আমাদের স্বদেশী টাকা মোট টাকার পরিমাণ দেওয়া থাকবে সেটার নাম হচ্ছে কি? ডাইরেক্ট। এটার নাম কি তখন হবে? ডাইরেক্ট রেট। আর যখন আমাদের ঠিক একই রকমই লিখি, স্বদেশী এক কারেন্সি বা এক বিডিটির বিপরীতে যখন আমাদের বিদেশি
মোট টাকার মোট কারেন্সি পরিমাণ দেওয়া থাকবে, ধরুন হচ্ছে 75 বা 80 এরকম মোট টাকার পরিমাণ, অথবা 0.05 এরকম দেওয়া থাকবে, তখন এটাকে কি বলে? তখন এটাকে বলে ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট রেটটা আমরা একটু ক্লিয়ার হলাম। তাহলে এখন খেয়াল করুন, তাহলে এই রেটটা যেটা দেওয়া আছে, এই রেটটা কি? বিদেশি ইউএসডি দেওয়া আছে, এটা কি এটার সাথে মিলে যায় না? দেখুন তো, বিদেশি এক কারেন্সি দেওয়া আছে সমান সমান স্বদেশি মানে বিডিটি বাংলাদেশি টাকা দেওয়া আছে, আমরা তো বাংলাদেশি, তাই না? তাহলে আমাদের মোট টাকার পরিমাণ দেওয়া আছে 120 হোক, এখানে 109 আছে, তাই না? তাহলে এটা কোন রেট? ডাইরেক্ট রেট। এইটুকু, এই দুটো কথা আপনাদের মনে রাখতে হবে। এই দুইটা কথা যদি মনে রাখেন তাহলে এটা সহজে আপনারা পাবেন। আর যদি এটা মনে রাখতে না পারেন তাহলে কিন্তু বিপদ, আমরা অঙ্ক ভুল করব। আচ্ছা, আমি বিশ্বাস করছি যে আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন তাই এটা আমাদের ডাইরেক্ট রেট, তাই না? তাহলে এটাই আমাদের এখানে লেখা আছে যে ইউএসডি টু বিডিটি, এখানে খেয়াল করুন, এখন ইউএসডি টু বিডিটি ইজ ডাইরেক্ট রেট, এই যে ডাইরেক্ট রেট লেখা আছে। তাহলে ডাইরেক্ট রেটের নিয়মটা হচ্ছে, এখানে ডাইরেক্ট রেটের রুলসটা কি? ইউএসডি বিডিটি ডাইরেক্ট রেটের রুলসটা হচ্ছে যে কিনবে হচ্ছে লো প্রাইসে, সেল করবে হাই প্রাইসে। মানে বেশি প্রাইসে আমাদের বিক্রয় করব আর কম প্রাইসে কিনবো। তাহলে ইনডাইরেক্ট রেটের কি হবে? ইনডাইরেক্ট রেটের উল্টাটা হবে। তাহলে ইনডাইরেক্ট রেট কি হবে? এটা যদি ইনডাইরেক্ট রেট, এখানে বাই করব হাইয়ে, সেল করব কি লয়ে, ঠিক ডাইরেক্টের উল্টাটা। তাহলে এখন এটা ইনডাইরেক্ট রেট বুঝবো কি হবে? আমরা এখন খেয়াল করুন, আমরা বিডিটি এবং ইউরোর মধ্যে আমরা কিন্তু কনভার্ট করতেছি, তাই না? বিডিটি এবং ইউরোর মধ্যে, মানে সে ইউরো বেচবে, আমরা বিডিটিতে কিনবো, মাঝখানে ডলার আসে, আমাদের এই ক্যাসেলটা লাগাইছে। তাহলে এই ডলারের মাধ্যমে কিন্তু আমাদের এটা সব মূলত হবে, কিন্তু এই ইউরোর মান, ইউরো টাকা, ইউরোর যে মানটা সেটা আমরা ডলারে কনভার্ট করবো, আমাদের বিডিটিটা ডলারে কনভার্ট করে আমরা সেটা ডলারের মাধ্যমে পেমেন্ট করবো আর কি, তাই না? বা ডলারের মাধ্যমে আমরা বিডিটিতে কনভার্ট করে সেটা বিডিটিতে কাস্টমারকে পেমেন্ট করবে, এরকম হয়। তাহলে এখানে আমাদের খেয়াল করুন, 1 ইউএসডি সমান ইউরো এত। এটা ইউরোতে, আপনি এখন ধরেন ইউরোতে আছেন, ইউরোর ক্ষেত্রে এটা কি ধরনের কারেন্সি? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আমরা এখন ইউরোপিয়ান, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? এটা ডাইরেক্ট রেট হবে না? বিডিটির ক্ষেত্রে আমরা যখন বাংলাদেশি, তখন এটা যদি ডাইরেক্ট হয়ে থাকে, তাহলে আমরা এখন ইউরোপিয়ান, তাহলে 1 ইউএসডি সমান 1 ইউরো এত, তাহলে এটা কি ডাইরেক্ট রেট হবে না? তাহলে ইউরোর ক্ষেত্রে যদি এটা ডাইরেক্ট রেট হয়, তাহলে আমরা যখন বিদেশি, আমরা যখন এখন বাংলাদেশি, আগে ইউরোটা হিসাব করবো, ইউরোটা ডাইরেক্ট রেট হলে তাহলে আমাদেরটা কি হবে? তার উল্টাটা ইনডাইরেক্ট হবে। তাহলে আমরা এই জন্য এটা বলেছি যে এই ইউএসডি টু ইউরো হচ্ছে ইনডাইরেক্ট রেট, এই ইউএসডি টু ইউরো হচ্ছে ইনডাইরেক্ট রেট, এই যে ইনডাইরেক্ট রেট এখানে বলা আছে, ঠিক আছে? এই যে ইনডাইরেক্ট রেট। ইনডাইরেক্ট রেট যদি হয়ে থাকে, তাহলে আমাদের কি ছিল? ডাইরেক্ট রেটের আমাদের কি ছিল? এখানে বাই লো ছিল, তাহলে এখানে কি বাই হাই, মানে বেশি মূল্যে ক্রয় করব। আর সেল হাই ছিল, সেটা কম মূল্যে বিক্রয় হবে। তাহলে ইনডাইরেক্ট রেটে বাই করি বেশি মূল্যে, সেল করি হাই। আর ডাইরেক্ট রেটে বাই করি লয়ে, সেল করি হাই। এটা আমাদের সূত্র। তাহলে আমাদের বাই, এটা হচ্ছে বাইয়ের কলাম, আর এটা হচ্ছে সেলের কলাম, তাই না? এটা হচ্ছে সেলের কলাম। তাহলে বাই যে করব এটাকে বলে বিড রেট, বাই যেটা করবে এটাকে বিড রেট, আর সেল যেটা করবে সেটাকে বলে আস্ক বা অফার রেট বা অফার প্রাইস, এরকম বলে। আচ্ছা, তাহলে এখন আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করি, এখানে প্রথমটা কি বলেছে? প্রথমটা বলেছে হচ্ছে ইউএসডি সমান সমান ইউরো। প্রথমটা কি? এই যে ইউএসডি সমান সমান ইউরো। এখন বলুন তো, এখান থেকে আমাদের যেহেতু ইনডাইরেক্ট রেট, এটার মধ্যে ছোট কোনটা? এটা হচ্ছে ছোট, আমাদের 0.9266, এটা ছোট, আর 0.9455 এটা বড়। তাহলে ছোটটা কি আমাদের কাছে সেলিং হবে না?
ছোটটা আমাদের কাছে সেলিং হবে। তাহলে এই যে সেলের ঘরে এই যে সেলের যে কলামটা, এই সেলস এর কলামে আমরা লিখবো ওই ছোট প্রাইসটা। আর বড় প্রাইসটা আমাদের কি করব, বাইয়ের কলামে দিব, তাই না? বড় প্রাইসটা আমরা বাইয়ের কলামে দেব। এই যে বড় প্রাইস যেটা আছে সেটা আমরা বাইয়ের কলামে, কি কারণে? এই যে আমাদের সূত্র যেটা, সেই সূত্র অনুযায়ী আমরা এখানে অ্যাপ্লাই করছি। আর বিডিটি ইউএসডি যেটা আছে, পরের যে রেটটা আছে বিডিটি ইউএসডি, বিডিটি ইউএসডি যেটা আছে পরেরটা, এটা আমাদের ডাইরেক্ট রেট, এটা যেটা আছে সেটাই। এটা হচ্ছে সেলস, এটা সরি এটা হচ্ছে পারচেস, এটা হচ্ছে সেলস। মানে কম মূল্যে পারচেস করব, বেশি মূল্যে সেলস করব। তো এটা আমরা লিখেছি, এই যে বাইয়ের যেটা আছে ক্রয়ের ঘরে আমরা কম মূল্যটা লিখেছি, আর সেলস এর ঘরে লিখেছি এটা। তো এটা হচ্ছে সেলস এর ঘর, আর এটা হচ্ছে আমাদের বাইয়ের ঘর। এখন আমরা কি করব, এটা ক্যালকুলেশন করার পর আমরা সহজে এই বিষয়টা এখন আমরা করতে পারবো। তাহলে বাইং রেট অফ বাংলাদেশি টাকা পার ইউরো। এখন ঘটনা হতে পারে যে এটা অনেকেই আবার গুণ করে আসে, যে গুণ করে, তাহলে এই জিনিসটা আমাদের এখন বুঝতে হবে। বাইং রেট অফ বাংলাদেশি টাকা পার ইউরো, প্রতি ইউরোতে বাংলাদেশি টাকার পরিমাণ কত হবে এখন? তাহলে 1 ইউএসডি সমান সমান এত ইউরো, 1 বিডিটি সমান এত। তাহলে আমাদের বাংলাদেশি প্রতি ইউরোতে বাংলাদেশি টাকা কত দিতে হবে আমাদের? আমাদের যে টাকাটা আছে বাই যেহেতু করবো, তাহলে এই বাইয়ের এই ভ্যালুগুলো নিব আমরা, সেলের ভ্যালু নিব না, এই সেলের ভ্যালু কিন্তু নিব না, এই বাইয়ের কলামের ভ্যালুগুলো নিতে হবে। তাহলে বাইয়ের কলামের ভ্যালু নিতে গেলে খেয়াল করুন, আমরা কার এগেনস্টে করতেছি? আমরা এগেনস্টে করতেছি ইউরো আর বিডিটি। ইউএসডি মান দেওয়া আছে, তাহলে 1 ইউএসডি সমান সমান যদি এত ইউরো হয়, খেয়াল করুন এখানে আমরা কি এভাবে লিখতে পারি না, যে 1 ইউরোর মান সমান বাংলাদেশে কত টাকায় পেমেন্ট করবে, এটা তো আমরা করবো, তাই না, বের করবো। তার মানে এটা আমরা এভাবে তো লিখতে পারি যে ইউরো ই আর এটা ইউরো হচ্ছে 0.0.9455, এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে ইউএসডি 1। এখন এই ইউএসডি 1 আমাদের ইউরো আর বিডিটির মধ্যে আমরা দেখব। তাহলে ইউএসডি 1 সমান সমান আর কি লিখতে পারি না, এই ইউএসডি সমান সমান আর কি আছে, বাইং রেট এটা, বিডিটি এটা। তাহলে ইউরো আমরা এইভাবে তো লিখতে পারি, তাই না? ইউরো 0.9455 সমান সমান ইউএসডির মান কত, বিডিটি এত। তাহলে এই পাশে বিডিটি আমরা মানটা বসে দিলাম, বিডিটি কত, 109.109.6508। কারণ আমরা মনে হচ্ছে এবার এটা বসে দিলাম, এটা তো এবারে না, আমরা 1 ইউরো সমান মানটা বের করবো। 1 ইউরো সমান কত টাকায়? তাহলে এত যদি হয়, তাহলে 1 ইউরো সমান কত দিব? তাহলে 1 ইউরো সমান কত দিব, ঐকিক নিয়মের মতো আমাদের 1 ইউরো সমান কত দিব? তাহলে এই বিডিটি 109 এতকে, যেহেতু এতকে আমরা ওই যে 0.9 দ্বারা 9455 এটা দ্বারা ভাগ করবো। সেটা এখানে একবারে করা আছে, বাইং রেট অফ বাংলাদেশি টাকা পার ইউরো। 1 ইউরোতে বাংলাদেশে কত টাকা আমরা পেমেন্ট করব, মানে 1 ইউরো এতে বিক্রি করবে কত ইউরো? বিক্রি করবে যে 85,000 ইউরো, তাই না? এই 85,000 ইউরো তো বিক্রি করবে, আমরা বাংলাদেশে কত টাকা পেমেন্ট করব সেটা আমরা এখানে নির্ধারণ করছি। তাহলে 1 ইউরোতে আমরা এত ইউরো পরিশোধ করব, 115 এত। এখন এত টাকা আমরা দেবো, কিন্তু এর সাথে আমাদের কিছু মার্জিন আছে, আমাদের কিছু খরচ আছে, সে খরচগুলো আমরা এখানে তুলে ধরবো। খরচগুলো এখানে কি কি আছে, এই যে এখানে আমাদের কতদিন থাকবে, কত লাভ নিব, কত ইন্টারেস্ট আছে, এই জিনিসগুলো এখন ক্যালকুলেশন করব। আচ্ছা, আমরা ক্যালকুলেশন করলাম, আমরা জাস্ট এই জিনিসটা বের করলাম, এই যে বাইং এক্সচেঞ্জ রেট আমরা বের করলাম, এই যে এটা 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 বের করলাম 115 টাকা 97 1 2 3, এটা আমরা বের করলাম। এখন আমাদের এই যে মাইনাস করতে হবে টোটাল এক্সচেঞ্জ মার্জিন, এটা বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের যে রেট যেটা দেওয়া আছে এখানে আমরা এটার ক্যালকুলেশন করলাম। এখন এই যে বি সি ডি ই এই কটার ক্যালকুলেশন আমাদের করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করার জন্য আমরা চলে যাব এখানে, এখন 2 নাম্বার ক্যালকুলেশন 2।
ম্যাচুরিটি ডে, টোটাল ডে অফ বিল যোগ ট্রানজিট পিরিয়ড। 120 দিনের ইউজেন্স বিল, 15 দিন আমাদের এখানে হোল্ড করবে, তাই না? এই যে 120 দিন আর হোল্ড করবে কত দিন? এই যে 15 দিন, তাহলে মোট হচ্ছে কত? 135 দিন। তাহলে ক্যালকুলেশন 3 প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন কত? প্রফিট মার্জিন হচ্ছে আমাদের 10 পয়সা করে পার ইউরো, মানে 1 ইউরো। তাহলে আমাদের কত হচ্ছে বিডিটি? এত টাকা। তাহলে 10 পয়সা করে আমাদের বিডিটি, 1 ইউরোতে আমাদের প্রফিট মার্জিন হচ্ছে 10 পয়সা করে। ক্যালকুলেশন 4 আছে ওভারহেড চার্জ। ওভারহেড চার্জ কত? আমাদের ওভারহেড চার্জ হবে বাইং এক্সচেঞ্জ রেট, যেটা নির্ণয় করলাম বাইং এক্সচেঞ্জ রেট। এই বাইং এক্সচেঞ্জ রেটের উপর এত, তার বাইং এক্সচেঞ্জ রেট গুণন এত পার্সেন্ট, এটা অঙ্কে দেওয়াই আছে আমাদের ওভারহেড চার্জ। এই যে ওভারহেড চার্জ হচ্ছে এত, মানে যেটা আমরা ক্রয় করবো যে মূল্য তার উপর হচ্ছে এত পার্সেন্ট করে আমরা ওভারহেড চার্জ নির্ণয় করলাম। করার পর এখন আমাদের সর্বশেষে আমাদের বলা আছে যে ইন্টারেস্ট রেট। এই যে ইন্টারেস্ট রেট 7%। এই ইন্টারেস্ট রেটের ক্যালকুলেশন সবসময়ের জন্য একই রকম ভাবে আমাদের চলে যাবে। ইন্টারেস্ট রেট পার ইউরো সমান বাইং রেট, আমাদের যে বাইং রেট ক্যালকুলেশন করেছি সে বাইং রেট গুণ 7%। এখন কত দিনের ইন্টারেস্ট এটা বের করবো? এই যে 135 দিনের ইন্টারেস্ট, আমাদের বিলটা হোল্ড হচ্ছে কতদিন? 135 দিন। এটা একটু বেশি হয়ে গেছে, আমি বুঝে দেখলাম। আচ্ছা, তাহলে আমরা পিরিয়ড এখানে বের করেছি কত? 135 দিন। এই 135 দিনের ইন্টারেস্ট আমাদের বের করতে হবে। তাহলে বাইং এক্সচেঞ্জ রেট যেটা বাড়াচ্ছে তাকে 7% করব, করে টোটাল ইন্টারেস্ট বের হবে। তাকে আমরা 1 বছর সমান সমান কতদিন ধরবো? এখানে বলা আছে যে 360 দিন ধরতে হবে। 1 বছর সমান সমান 360 দিন ইন এ ইয়ার। তাহলে এটাকে আমরা এই যে 7% করার পর যেটা বাড়াবে সেটাকে 360 দ্বারা ভাগ করবো আর টোটাল ম্যাচুরিটি ডে দ্বারা গুণ করবো। অর্থাৎ এই যে 115 যেটা বের করলাম তাকে 7% করব, করে 360 দ্বারা ভাগ করব আর 135 দ্বারা গুণ করব, করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 135 দিনের ইন্টারেস্ট, এত টাকা। তাহলে 135 দিনের ইন্টারেস্ট, এই টাকাটা আমরা পেলাম। আচ্ছা, তাহলে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো কত হবে, প্রফিট কত টাকা, ওভারহেড চার্জ কত টাকা এবং ইন্টারেস্ট কত টাকা, সবগুলো আমরা যোগ করেছি, যেটা আমরা ক্যালকুলেশন করলাম। এই যে এই লাল, এই লাল আর এই লাল, এই তিনটা আমরা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমরা এত টাকা পেলাম। প্রতি ইউরোতে আমাদের এক্সচেঞ্জ মার্জিন হচ্ছে এত টাকা। তাহলে আমাদের বাইং এক্সচেঞ্জ রেট কত হবে? আমরা এই যে এখানে যেটা ক্যালকুলেশন করে পাইলাম এখান থেকে আমরা এটা বাদ দেবো, এই এক্সচেঞ্জ মার্জিনটা বাদ দেবো। বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে বাইং এক্সচেঞ্জ রেট। এই রেটে আমরা ক্রয় করব। এখন এই রেটে আমরা ক্রয় করব, তাহলে এই রেটে এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার একটা, যে অ্যান্সারটা আমাদের নির্ণয় করতে বলছে এখানে। এই যে বাইং এক্সচেঞ্জ রেট, এখানে যেটা এখানে যেটা বলা আছে, এখানে বলা আছে হচ্ছে বাইং এক্সচেঞ্জ রেট, তাই না? এই যে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করতে বলছে। তাহলে বাইং এক্সচেঞ্জ রেট আমরা নির্ণয় করলাম। এখন বলছে যে ব্যাংক কত টাকা প্রদান করবে, অ্যামাউন্ট অফ বিডিটি টু বি পেইড বাই ইয়োর ব্যাংক, আপনার ব্যাংক কত টাকা পেইড করবে। তাহলে পেইড করবে কত টাকা, এটা নির্ণয়ের জন্য আমরা এখানে যাব। তাহলে কত ইউনিট ক্রয় করে নিচ্ছে, এখানে আমরা লিখবো দ্য অ্যামাউন্ট অফ বিডিটি টু পে টু দ্য এক্সপোর্টার, এক্সপোর্টারকে প্রদান করবে দ্য ভ্যালু অফ বিল গুণ বাইং এক্সচেঞ্জ রেট। তাহলে ভ্যালু অফ বিল হচ্ছে কত? আমাদের 85,000 ইউরো অঙ্কে বলাই আছে, তাই না? অঙ্কে আমাদের 85,000 ইউরো ক্রয় বিক্রয় হবে। এই যে 85,000 ইউরো, এই 85,000 ইউরোর সাথে বাইং এক্সচেঞ্জ রেট আমরা বের করেছি, যেটা এই যে এখানে বের করলাম, এই যেটা 112 টাকা। তাহলে 112 টাকা এটা দ্বারা আমরা গুণ করব, করলে আমরা এত টাকা পাবো। এত টাকা আমরা প্রদান করবো এক্সপোর্টারকে। তাহলে এখানে আমরা লিখবো বাইং এক্সচেঞ্জ রেট অফ দ্য ব্যাংক হচ্ছে এটা, এটা আমাদের একটু ইয়ে হয়েছে, এটা 112 আছে, এটা এখানে 112 হবে, এই ভ্যালুটা হবে, এটা একটু মিস্টেক হয়েছে, ওই আগের মূল্যটা এখানে নিয়ে আসছে। এখানে আমরা লিখবো 112.756161 and the amount of BDT to pay the exporter BDT কত, এই যে এখানে যে টাকাটা বের করলাম সেই টাকাটা এখানে লিখবো। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এই অঙ্কের জন্য আমাদের প্রথম যে প্রধান ইয়েটা হচ্ছে যে আমাদের এক্সচেঞ্জ রেটটা বের করে নিতে হবে। এক্সচেঞ্জ রেটটা আমাদের চিনতে হবে, ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট না ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট। তারপরে আমরা এটা অঙ্কটা ভালো মতো করতে পারবো আর কি। তো
অঙ্কের কোনো সমস্যা হলে আপনারা জানাবেন, অঙ্ক ইউটিউবে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। পরবর্তী ক্লাস আমাদের হবে আজকে হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্ট। জি, তাহলে ট্রেজারি ম্যানেজমেন্ট যাদের আছে তারা একটু জয়েন করবেন। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।